রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতি ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজ উদ্দিন। নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। রাষ্ট্রপতি হওয়ার আগের অপরাধ থাকলে শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা। আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশেই হবে সিনথেটিক ল্যাব। বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। 16 ডিসেম্বরে থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে জাপানের সঙ্গে আলোচনা। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ। সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবেলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। যশোরে মাদ্রাসায় ঢুকে জামাত এমপির মেয়ে ও স্ত্রীর হামলা, আহত এক নারী। প্রতিবাদে বাসভবন ঘেরাও। রাবিতে শিবিরের হামলায় আহত 2 শিক্ষার্থী গ্রেফতার। মধ্যরাতে ভয়াবহ আগুন। দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশের। সবার বাড়ি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জে, পরিবারে শোকের মাতম। এবং কয়েকদিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। কুয়ালালামপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে মানব সম্পদ মন্ত্রী। নিয়োগ প্রক্রিয়া সহজ করার আশ্বাস। শুরু হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড়। এর অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুতি নিয়ে রাখলেও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। সিদ্ধান্ত হলে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিলেও সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতি। এর মধ্যে এই নির্বাচন আয়োজন ঘিরে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল 1 ঘণ্টার বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুত, তবে এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্ভব ওনারা দিবেন। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপি সদস্য পদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু চলবে না। এদিকে সংসদে বৈঠক শেষে নির্বাচন কমিশনে গিয়ে ইসি সচিব জানান, সংসদ অধিবেশন মুলতবি ও বহাল থাকলে এবং একক প্রার্থী থাকলে নির্বাচন প্রক্রিয়া কি হতে পারে সে বিষয় নিয়েও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে, না থাকলে কি হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন হাফিজ উদ্দিন আহমদ। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণের পাশাপাশি গার্ড অফ অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এ সময় শুভেচ্ছা জানান বঙ্গভবনের কর্মকর্তারা। বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপ্রধান।
অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ মূল ফটকে স্বাগত জানিয়ে ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে নিয়ে যায় প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের সদস্যরা। ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি। প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পরে বঙ্গভবন ছাড়েন হাফিজউদ্দিন আহমদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত। শাফি, আমরা যেটি জানি আসলে সংবিধানের 123 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের একটা বিধান রয়েছে। এক্ষেত্রে আমরা অস্থায়ী রাষ্ট্রপতি যিনি রয়েছেন মেজর হাফিজউদ্দিন, তার কার্যক্রম সম্পর্কে জানতে চাই এবং জানতে চাই আসলে সিএসি এক্ষেত্রে কি বলছে, আসলে নির্বাচন তারা 90 দিনের মধ্যে দিতে প্রস্তুত কিনা কিংবা তফসিল ঘোষণা হয়েছে কিনা, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? নির্বাচন যে তারা 22 অক্টোবরের মধ্যেই 24 অক্টোবরের মধ্যেই দিতে প্রস্তুত, সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন স্পিকারের সঙ্গে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে। এইখানে তিনি দুটো বিষয় বলেছেন, যে হচ্ছে যদি সংসদ অধিবেশন চলাকালীন সময় হয় তাহলে এক ধরনের প্রস্তুতি, আর যদি ওই সময় সংসদ অধিবেশন না থাকে তাহলে অন্যরকম প্রস্তুতি। আবার যদি প্রতিদ্বন্দ্বিতা হয় এই রাষ্ট্রপতি নির্বাচনে তাহলে এক ধরনের প্রস্তুতি হবে, আবার যদি প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে এক ধরনের প্রস্তুতি হবে। এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। তবে সাধারণত যেটি হয় যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র 91 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল তখন ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হয়েছিল। এর বাইরে এর পরবর্তীতে গণতান্ত্রিক পর্যায়ে যতগুলো নির্বাচন হয়েছে সবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। এখানে যে আজকের যে বৈঠকে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি ইসি জানিয়েছে, তবে কবে নাগাদ কী হবে সেটি তারা এখনও দিনক্ষণ ফিক্স করেনি। তবে ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বরে যে অধিবেশন হবে তখনই হয়তো সেই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আর বঙ্গভবনে অফিস শুরু করেছেন হাফিজউদ্দিন। আজকে প্রথম দিন তিনি ভারপ্রাপ্ত অভিভাবক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে একটা বিষয় এখানে যে তিনি কিন্তু অফিস করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন, কিন্তু থাকবেন কিন্তু যে পার্লামেন্টেতে যে স্পিকারের যে বাসভবন আছে সেখানেই কিন্তু বসবাস করবেন এই কয়েকদিন, রাত্রি যাপন করবেন তিনি এখানে। আর আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সদ্য সাবেক যিনি রাষ্ট্রপতি রয়েছেন জনাব শাহাবুদ্দিন, তার বিষয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর বিষয়ে আসলে কি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমরা একটু জানতে চাই। দেখুন, শাহাবুদ্দিন আহমেদের ব্যাপারে আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে কি যাবে না এই নিয়ে কিন্তু বিএনপির মধ্যে ইতিমধ্যে বিভাজন কিন্তু দেখা যাচ্ছে। আজ কিন্তু আমাদের যে তথ্য উপদেষ্টা তিনি সচিবালয়ে একটি ব্রিফ করেছেন এবং সেখানে বলেছেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিতে কোনো বাধা নেই। এই নিয়ে আমাদের কি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি সেটি। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকেই নতুন করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ রাষ্ট্রপ্রধানকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলছে জামায়াত এনসিপি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। উনি যখন পদে নেই সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। চাকরির বয়স 25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। তবে 2018 সহ 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায় সরকার তাকে অবসরে পাঠাতে পারেন, এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি এরকম না।
জুলাই আন্দোলনে হতাহতদের শরীরে 7.62 mm বুলেট পাওয়া প্রসঙ্গে দাবি করেন প্রাণঘাতী ওই অস্ত্র পুলিশই ব্যবহার করেছে। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। সম্প্রতি দেশের 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখুন ধ্রুব, মানে এই প্রতিবেদন দেখে একটা বিষয় মনে পড়ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যে 55 বছরের 22 জন রাষ্ট্রপতি হলো, তারা আসলে এই যে রাষ্ট্রপতির পদে আসলে দুর্ভাগ্য নিয়ে বসেন নাকি সৌভাগ্য নিয়ে বসেন, সেটা একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ এই 22 জন রাষ্ট্রপতির মধ্যে আমরা দেখেছি যে 19 জন রাষ্ট্রপতি মোটামুটি কোনো না কোনোভাবে প্রশ্ন এবং বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। খুব অল্প সংখ্যক রাষ্ট্রপতি যারা হচ্ছে কোনোদিন বিতর্ক ছাড়াই তারা মেয়াদকাল পূর্ণ করে বিদায় নিতে পেরেছেন। এইখানে দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে যে, এবং এই নিয়ে কিন্তু বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের টানাপোড়েনও চলছে বলা যায়। কারণ কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ নেওয়ার সুযোগ নেই, এমন কোনো অপরাধ তিনি করেননি যেটার কারণে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। কিন্তু আজকে কিন্তু যে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে হচ্ছে রাষ্ট্রপতি, এটার ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি থাকার সময় বাদে, রাষ্ট্রপতি থাকার আগে এবং পরে তিনি যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধ বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যান এবং সেটা যদি আইনি প্রতিকার পাওয়ার মতো হয়, সেটি কিন্তু নিতে পারেন এবং তাতে কোনো বাধা নেই। দেখুন বিভাজনটা কিন্তু, বিরোধটা কিন্তু স্পষ্ট হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হয়, কারণ তারাই তো আলটিমেটলি সংবিধান কিংবা আইনের ব্যাখ্যাগুলো দেবেন। দেখুন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা অর্থ লোপাটের ঘটনা। হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছিল, পাচার করা হয়েছিল এবং তার সঙ্গে কিন্তু জড়িত ছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পুর, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি, এবং তিনি নিজে ওই অর্থ লোপাটের সময় একটা কোম্পানির প্রতিনিধি হয়ে 102 কোটি টাকা লোন নিয়ে আবার এই লোনের টাকা দিয়েই কোম্পানির শেয়ার তিনি কিনেছিলেন। অর্থাৎ কইয়ের তেল দিয়ে কই কীভাবে ভাজতে হয় সেটি কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু দেখিয়েছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তার বিরুদ্ধে যে আর্থিক কেলেঙ্কারি ঘটনাগুলো, এগুলো কিন্তু একবারে খুব কম না, অনেক বড় ঘটনা। এবং তার বিরুদ্ধে কিন্তু শেষের দিকে যখন তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে গেলেন, তখন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে এবং তিনি সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অধীনে তিনি জুলাই যে গণহত্যা হয়েছে তার দায় এড়াতে পারেন না। এই নিয়ে কিন্তু তার বিরুদ্ধে 2টা অভিযোগ হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রপতি থাকার আগে এবং রাষ্ট্রপতি থাকার পরেও কিন্তু তার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে। এখন সেই মামলাগুলোর নিষ্পত্তি আসলে কিভাবে হবে? এখন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন সরকারের থেকে, আবার প্রধানমন্ত্রী উপদেষ্টা এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, এই আইনি ফাঁকফোকর কিংবা এই আইনের বিবাদগুলো আসলে তারাই শেষ পর্যন্ত মিটমাট করবেন। কিন্তু শেষ পর্যন্ত কি হয় আসলে বুঝতেই পারছেন। অসংখ্য ধন্যবাদ শাফি আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। এবার অন্য প্রসঙ্গ, কাঁচামালে আমদানি নির্ভরতা কমানো সহ ওষুধের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে এবার দেশেই সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে পণ্যটির দাম কমার পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আলোচনা হয়েছে 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন নিয়ে। দেশের ঔষধ শিল্পের বাজার প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকার, যা প্রতি বছর গড়ে 10 থেকে 12% হারে বাড়ছে। 98% দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের 140টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশের ঔষধ। তবে জীবন রক্ষাকারী পণ্যটির উৎপাদনে প্রধান উপাদান অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস বা এপিআই এর 85 থেকে 90%ই আমদানি নির্ভর। ঔষধের কাঁচামাল তৈরির জন্য বিশ্বব্যাপী সিনথেটিক ল্যাব গুরুত্বপূর্ণ হলেও দেশে এ ধরনের প্রতিষ্ঠান নেই। ঔষধ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের বৈঠকে উঠে আসে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বুয়েটের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন। সভা শেষে বুয়েটের বিশেষজ্ঞ দল জানান, সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করলে কমবে ওষুধের দাম, তৈরি হবে নতুন কর্মসংস্থান। একটা ওষুধ
একটা কোম্পানি বানায় তার কিছু র মেটেরিয়াল লাগে, সেই র মেটেরিয়ালগুলো বাংলাদেশে উৎপন্ন করা হয় না, বেশিরভাগই বিদেশ থেকে নিয়ে আসা হয়। সেই র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি তাহলে ওষুধের দাম কমবে। বাংলাদেশে এই রিলেটেড অনেক ইন্ডাস্ট্রি অলরেডি গ্রো করেছে, কিন্তু তাদের যে সেই রকম ম্যান পাওয়ার আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে সেই রকম স্টুডেন্ট তৈরি হচ্ছে না। এই ল্যাব হলে একটা বড় সংখ্যক স্টুডেন্ট সেই সমস্ত ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। আর শিক্ষামন্ত্রী জানান, ঔষধ খাতে উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠিত হবে সিনথেটিক ল্যাব। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, they need this kind of lab for their research, and it's very important. এদিকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলাদা সভা, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের উদ্যোগের প্রশংসা করেন সরকার প্রধান। মেশিন দুটো তৈরি এবং বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাসও দেন তারেক রহমান। এছাড়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু রয়েছে সেখানেও ভোগান্তি চরমে। এ নিয়ে চালকরা বলছেন, চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পাঁয়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ দিনকে দিন আরও কমছে। সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন, অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘন্টার পর ঘন্টা। বসে আসি সকাল 8:30 থেকে, কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর সময় তো 4-5 ঘন্টা ঠিকই যায়, বসে থাকতে হয়। আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন লাইনে চাপ নেই, আমাদের মেশিন বন্ধ আছে। যতদিন এইভাবে চাপ না আসে ততদিন তেমনি বন্ধ রাখতে হবে। এদিকে যে স্টেশনগুলো চালু আছে সেগুলোতেও ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় 5 থেকে 6 ঘন্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন, এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র। গ্যাসের দাম বাড়াবো বলতেছে, খালি শুনতেছি, যদি বাড়ায় তাহলে কিছু বাড়াক, তারপর তো আমাদের ভোগান্তিটা কমে। এক চাপে পাইতাম 500 বা 600 টাকার গ্যাস পাইতাম, ওই জায়গার মধ্যে আমরা এখন গ্যাস পাই 140, মাঝে মধ্যে হাইয়েস্ট গেলে 200। তবে এখনো চালু থাকা সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। পিছনের অনেক পাম্প বন্ধ, যে কোনো সময় আমাদেরটা বন্ধ হয়ে যাবে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর 10 সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্যাস সংকট মোকাবেলায় এলএনজি আমদানিতে সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এছাড়া টেলিফোনেও কথা বলেছেন দুই শীর্ষ নেতা। প্রতিমন্ত্রী জানান, দ্রুতই এ প্রস্তাবে সাড়া মেলার আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন, জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের খেসারত দিচ্ছে যাতে। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা যানবাহনের দীর্ঘ সারি, চুলায় নামমাত্র গ্যাস, আর শত শত কারখানায় উৎপাদন প্রায় বন্ধ। সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় গত কয়েকদিনে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ নেমে এসেছে 270 কোটি ঘনফুটে। এতে শিল্প খাতে এখন চরম বিপর্যয়। এ অবস্থায় এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে সোমবার জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলএনজি আমদানি সহ যে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া দ্রুততম সময়ে সাড়া দেবেন বলে আশা প্রতিমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের বোঝা টানতে হচ্ছে এখন। বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদাঁড়াহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। বিগত সময়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে দেশকে বিদেশ নির্ভর করে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিদেশ নির্ভর করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগ উঠেছে যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তার স্ত্রীর বিরুদ্ধে। আঘাত করা হয়েছে এক নারীর মাথাতেও। এই ঘটনার প্রতিবাদে এমপির বাসভবন ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এমপি গোলাম রসুল দাবি করছেন তার মেয়ে মানসিক ভারসাম্যহীন। নিজ বাড়ির সামনের মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের মারপিটের অভিযোগে যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর বাসভবনে হামলা ও ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় জামায়াতের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুস সাইরাহ ও মসজিদ রয়েছে। ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং ব্যবস্থা মেনে নিতে পারছেন না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় রেক্সোনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেয় অনন্যা। একই সঙ্গে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন তিনি। তার সাইকেলটিও ফেলে দেওয়া হয়। এ ঘটনা কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। উপায়ন্ত না দেখে এমপি ও তার মেয়ে নিজেদের রক্ষায় গেট বন্ধ করে অবরুদ্ধ করেন। ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে, একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। গোলাম রসুলের মেয়ে সংসদ 4 আসন, উনি ওনার মেয়ে রেগুলার এখানে নিশাপান করে, বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। এদিকে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুল দাবি করেন তার মেয়ে মানসিক রোগী। তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান। মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে। আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই, সবার সাথে সহযোগিতা করে বসবাস করতে চাই। 2023 সালে যশোর শহরে নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুস সাইরাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সময় সংবাদ, যশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকর্মীদের হামলায় আহত 2 শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মারধরের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার 3 দফায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সহ ছাত্র শিবিরের মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। 3 জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আনাস ও মাহমুদুল হাসানকে সোমবার রাতেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের আগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ছাত্রলীগের যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগানো, ব্যানার লাগানো, বিভিন্ন রকমের স্টিকার লাগানো, এইগুলো নিয়ে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তারা, এবং ভার্চুয়ালিও তারা অনেক কিছু করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমাদের এখানে সেই মামলা, রিসেন্ট যে মামলা আছে সেই মামলাতেই ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়গুলো নিয়েই তাদেরকে সেই মামলায় গ্রেফতার করা হয়। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় মঙ্গলবার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সময় প্রক্টোরিয়াল বডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও খতিয়ে দেখার কথা জানান উপাচার্য। এই যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া, এটা সত্যিই খুব দুঃখজনক, এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এটা আশা করে না। আমরা এটার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের জেরে রাকসু ও শিবিরের নেতারা লাইব্রেরিতে ঢুকে ছাত্রলীগ দাবি করে 3 শিক্ষার্থীকে বেধড়ক পেটায়। তবে ভুক্তভোগীদের সাধারণ শিক্ষার্থী দাবি করে রাতেই বিক্ষোভ করে ছাত্রদল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষ হয়েছে। এতে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভাঙচুর করা হয়েছে তাদের গাড়ি। এই ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করে সার্জিস আলম বলেছেন, বিকেলে টাউন হলে পথসভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে তাদের উপর হামলা করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আবারও মারধর করে। খবর পেয়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছেন এনসিপি। এর প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জনতা। এর দায়ভার তাদেরকেই নিতে হবে। আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। ওই 24 জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, এখানে পুলিশ দেখলাম আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। একটা সাজানো নাটক, এবং এই সাজানো নাটকটা মঞ্চস্থ করেছে এনসিপি। আপনারা জানেন যে ওই উস্কানিমূলক বক্তব্যটাকে কেন্দ্র করেই আপনার সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আহ্বান জানাবো তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করার জন্য, না হলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দায়ভার কিন্তু তাদেরকে নিতে হবে। নির্বাচন কমিশনকে কুক্ষিগত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, এই কমিশনের আওতায় স্থানীয় সরকারের নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, বিএনপির কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ এসব সুবিধা কেবল তাদের দলীয় লোকজনই পাচ্ছেন। তার মতে ব্যবস্থাপনা সংকটে ভুগছে পুরো স্বাস্থ্য খাত। মৌলিক এসব সমস্যার সমাধান না করলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা সম্ভব নয়। এত খুশি হয়ে যেতাম, মনে হতো যে গত 16 বছরে আমাদের লড়াই ছিল একটা নির্বাচন ব্যবস্থার জন্য। সরকার প্রথমে এসেই ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। ইলেকশন কমিশনের এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তারা যেই পদায়নটা করেছে, এবং এই পদায়ন যদি বহাল থাকে, এই পদায়ন বহাল থাকলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হবে না। হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, সব কার্ড একীভূত হয়ে এটা হচ্ছে বিএনপি কার্ডে পরিণত হয়েছে। মেডিকেল সেক্টর বলেন, সব জায়গায় বলেন, আপনার যদি বিএনপি কার্ড না থাকে, বিএনপির পোস্ট পদবি না থাকে, তাহলে আপনি কোথাও এই সুযোগ সুবিধা পাবেন না। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতে রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে কে না তা আলোচনার পর সিদ্ধান্ত হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের নীতির সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লুটপাটের বাজার কোনটা? সব বাজারের ইজারাদারি উনাদের থাকতো। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দেবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এখনো তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অব দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে জুলাই শহীদদের তালিকা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। জুলাই শহীদদের কবর রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ হলেও তাতেও দুর্নীতি হয়েছে। যাত্রাবাড়িতে অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের পর এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই আন্দোলন কারো একক নয় উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেছেন, এ নিয়ে দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই।
মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে গণমাধ্যমে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই জুলাই শহীদদের তালিকা সম্পন্ন করা সম্ভব হয়নি। ভুয়া কাগজপত্র দিয়ে কেউ গেজেটভুক্ত হওয়ার অপচেষ্টা করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই শহীদদের কবর রক্ষণাবেক্ষণে অর্থ বরাদ্দ হলেও সেখানেও দুর্নীতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল সেখানে অনেক অভিযোগ আমরা শুনতে পাই, অবহেলার কথা আমরা শুনতে পাই। আমি মনে করি তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে আমরা আজকে 2 বছর পরে এসে এই সংখ্যাটি মেলানোর জন্য আমাদেরকে বেগ পোহাতে হতো না। আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি মনে করে রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে এখানে তারা অন্তর্ভুক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বাজেট বরাদ্দ ছিল যে সারা দেশে শহীদদের কবরগুলো সেগুলোকে স্থায়ী এবং পাকা করা হবে, কিন্তু আসলে যেখানে দেখা যাচ্ছে যে ওই জায়গাতেও মানে একটা দুর্নীতির একটা আমরা ছায়া দেখতে পেয়েছি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, জুলাই কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না। এ নিয়ে কারো পক্ষে নেয়া বা দ্বিধা বিভক্তির সুযোগ নেই। যারা জুলাইকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা 5 আগস্টের আগে কোথায় ছিলেন সেই প্রশ্নও তোলেন মন্ত্রী। আবার বলছি, এটা কোনো দলের আন্দোলন ছিল না, এটা মেধাবীদের সংগ্রাম ছিল। তাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি। এটাকে কারোর পক্ষে নেওয়া, কারোর বিপক্ষে বাধ্য করা, বিপক্ষে নেওয়া এবং এটার মধ্যে দ্বিধা বিভক্তি নিয়ে আসা, এই সুযোগ নাই। পার্লামেন্টের বাইরে গিয়ে বিরোধী দলের আচরণের জন্য সতর্ক হওয়ার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 6 জন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সপ্তাহের অন্যান্য দিনের মতোই রাজধানীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন স্বল্প আয়ের মানুষ। দুপুর 1:30টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন নারী ও শিশুসহ অন্তত 8 জন। ঘটনার পরপরই উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেয়ালে চাপা পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হৃদয় বিদারক এ ঘটনায় হতভম্ব সেখানকার মানুষ। দপাস করে আওয়াজ ঘুরেই দেখি যে দেয়ালের নিচে মানুষ চাপা পড়া। কয়েকটা ইটা পড়ছে প্রথমে, পড়ার পরে দেখলাম হুট করে একটা বড় দেওয়াল হিসাব পড়ছে। একটা আন্টি অনেকজন খাড়া ছিল, তার একজন আন্টি সরে গেছে, আরেকজনের গায়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটির দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি একাধিকবার কলেজ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছিল বলেও জানান তারা। ওটা বাঁকা ছিল, তা কর্তৃপক্ষ একবার দেখে গেছে। দেখে যাওয়ার পরে আমরা তো মনে করলাম কাজ করবে, তাই এরা আর এই 6-7 মাসে কোনো কাজ করে নেয়। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। এই নির্মাণ কাজে যারা জড়িত ছিল তদন্ত হয়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। জানান, নিয়ম মেনে দেয়ালটি করা হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে আহত ও নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজুক, গৃহায়ন এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দদের সমন্বয় করব। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। নিহতদের একজন স্থানীয় বাসিন্দা নাসিমা। নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে ভয়াবহ আগুনে দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশি। তাদের প্রত্যেকের বাড়ি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে। মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশির।
স্বজনরা জানান দেশটির কুইন্সটাউনে বাংলাদেশি মালিকানাধীন একটি সুপার শপে স্থানীয় সময় সোমবার রাত ৩টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে ঘুমিয়েছিলেন কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফাহিম আপন আহমেদ, নূর মোহাম্মদ ফয়সাল এবং ফতুল্লার কানাইনগর গ্রামের শাহিনুর রাজিকের মরদেহ উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের কালিন্দিপাড়া এলাকার আরও একজনের মরদেহ। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। একজন বাইর করছে, ওইটা 40% পুরা পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়ে। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, এমনকি আপনি না এই মুন্সিগঞ্জের এক লোক আছে আমার রিলেটিভ, সে 2 মাস ধরে গেছে। প্রবাসী কল্যাণ শাখার যিনি সহকারী পরিচালক আছেন, ওনার সাথে আমরা অলরেডি কথা বলেছি। আমরা পরিবারগুলোর পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো, যাতে দ্রুত সময়ের ভিতরে আমরা এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তাদের ক্ষতিপূরণ, একই সাথে হলো আপনার ডেড বডি আনার ব্যবস্থা করতে পারি। নিহতদের পরিবারকে আর্থিক অনুদান সহ সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। সুপার শপটির মালিক নারায়ণগঞ্জ সদর উপজেলার 2 সহোদর ফারুক ও রতন হোসেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রম বাজার খুলতে কুয়ালালামপুরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকার প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করা, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক পাঠানো এবং বিদ্যমান জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকদিনের মধ্যে শ্রম বাজার চালুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করতে পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে 2 দেশের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্যদিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় কর্মী পাঠানোর প্রতিটি ধাপ, নির্ধারিত সময়সীমা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলতি বছরের শেষ পর্যন্ত 2 দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকর থাকলেও উভয় পক্ষের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত শ্রমবাজার পুনরায় চালু করা। এজন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দ্রুত দূর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান 2 দেশের প্রতিনিধিরা। 2 দেশের কৌশলগত প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় রেস্তোরাঁ, পাম তেল শিল্প সহ বিভিন্ন শ্রমগণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেড়েছে। এই বাস্তবতায় অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোতে দ্রুত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমবাজারের বর্তমান জটিলতা কাটিয়ে নমনীয় ও ইতিবাচক নীতি অনুসরণে নীতিগতভাবে সম্মত হয়েছে উভয় দেশ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাজারে বিক্রি হওয়া 26টি টুথপেস্টের ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি খিরিজ আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাল মামুন। এর আগে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণায় 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার কথা জানানো হয়। নিম্নমানের বই ছাপানো, সরবরাহ সহ নানা খাতে 2711 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত 17 বছরে দফতরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন,
অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে। 2024-25 অর্থবছর পর্যন্ত গত 17 বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল 15.5 বছর। প্রতিবেদনে উঠে আসে নিম্নমানের বই ছাপিয়ে 1785 কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে 516 কোটি 34,41,000 টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে 216 কোটি 49,29,000 টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে 1 কোটি 6 লাখ টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় 12 কোটি 25 লাখ টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে 2,711 কোটি 20 লাখ টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে এই বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি থেকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1,000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে। আর এই জন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের কুমামোতো অঞ্চল। এতে আহত হয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন, সড়ক ও ঐতিহাসিক স্থাপনা সহ বিভিন্ন অবকাঠামো। সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান সড়কে বড় বড় ফাটল, ভেঙে গেছে বহু অংশ। সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ধসে পড়েছে কয়েকটি ভবনও। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কুমামোতো, নাগাসাকি, ফুকুওয়াকা ও সাগা প্রিফেকচারের উপকূলে সাময়িক সুনামি সতর্কতা জারি করা হলেও প্রায় 2 ঘন্টার পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা, আহত হয়েছেন বহু মানুষ। ইয়াতসুশিরো শহরে একটি হাসপাতালে ভর্তি করা হয় অন্তত 40 জনকে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে প্রশাসন। ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও উদ্ধার তৎপরতা সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। সড়ক, সেতু, ভবন, বিদ্যুৎ সরবরাহ ও অগ্নিকাণ্ডের ঘটনাগুলো খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে জনগণকে পরাঘাত, গ্যাসের আগুন ও ভাঙা কাচ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে কিউশু অঞ্চলে শিনকানসেন বুলেট ট্রেন, স্থানীয় ট্রেন চলাচল এবং আশু কুমামোতে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাছাকাছি এলাকায় থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো স্কিল টেস্টিং ট্রেনিং করেছেন বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছে লিটন দাস। এদিন ব্যাটে বলে কোনো অনুশীলন করেনি লিটন। রানিং আর স্ট্রেচিং করে দিন পার করেছেন এলকেডি। তবে মাঠে ফেরায় দ্বিতীয় টেস্টে লিটনকে পাওয়ার সম্ভাবনা বেড়েছে কয়েকগুণ। রানিং সেশন করেছেন পেসার শফিকুল ইসলামও। এছাড়া এদিন শান্ত সৌম্যদের স্কিল নিয়ে লম্বা সময় কাজ করেছেন ফিল সিমন্স। বোলারদের ব্যাটিং উন্নতিতে হাসান মাহমুদ, মুশফিক হাসানদের নিয়ে আলাদাভাবে কাজ করেছে হেড কোচ। অজি সফরের আছে আর মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। শুক্রবার মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আর আগামী 6 জুলাই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্ত বাহিনীদের।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবন অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশেই হবে সিনথেটিক ল্যাব। বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। 16 ডিসেম্বরে থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে জাপানের সঙ্গে আলোচনা। এবং পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ। সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। সংকট মোকাবেলায় এলএনজি আমদানিতে মালয়েশিয়ায় চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী। এই ছিল রাতের সময় এখনকার আয়োজন। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।